আজ আপনাদের একটা গল্প শোনাবো, এমন একটা গল্প যা শুনলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কিভাবে এই দেশে ধর্মকে হাতিয়ার করে মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করা হয়। এই গল্প কোনো বলিউড সিনেমার থেকে কম নয়, যা শুনলে চমকে উঠবেন আপনিও। এই ঘটনা একজন সাধারণ ব্যক্তির ঈশ্বরের দূত হয়ে ওঠার গল্প। সে একসময় পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়ে গরিব মানুষদের তাবিজ, মাদুলি, আংটি, কবজ এসব দিত এবং সে দাবি করত যে এই জিনিসগুলো তাদের জীবন বদলে দেবে, তাদের ঋণমুক্ত করবে, তারা কোর্ট কাছারিতে জিতবে, এমনকি দুরারোগ্য অসুখের থেকেও মুক্তি পাবে তারা। সে দাবি করত যে তার কাছে সব দুঃখের প্রতিকার আছে। আর এই দেশের সাধারণ গরিব মানুষ যারা নিজেদের সমস্যা নিয়ে নাস্তানাবুদ হতো, তারাই তার ফাঁদে পড়তে শুরু করত। তার কথার মধ্যে এরকম জাদু ছিল যে মানুষের আস্থাকে হাতিয়ার করে মানুষকেই বোকা বানাতো সে। শব্দের জালে মুহূর্তেই লোকের মন জয় করে ফেলত সে। মানুষ তাকে চমৎকারী মানতে শুরু করেছিল। একসময় সে গ্রামের প্রধানও হয়ে উঠল। কিন্তু এ তো সবে গল্পের শুরু মাত্র। আসল খেলা চলছিল অন্য কোথাও। এবার সেই খেলার কথাই বলছি, যেখানে 106 কোটি টাকা আর ধর্মান্তরণের কালো সত্যি লুকিয়েছিল। আর এই সব কিছুর সামনে এলো যখন সবাই সেই ব্যক্তিটির আসল কাহিনী জানতে পারল। এই চমৎকারী বাবা হলেন ছাঙ্গুর বাবা। অনেক মানুষের কাছে তিনি পীর বাবা বলেও পরিচিত। যখন উত্তরপ্রদেশের এটিএস তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে তদন্ত শুরু করে, তখন বাবার কীর্তি দেখে এটিএস এর আধিকারিকদেরও হুঁশ উড়ে যায়। ওয়েলকাম টু রিয়েল ক্রাইম শো। আমি সুজয়। এই ভিডিওতে দেখব আরও একটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ক্রাইম। যে মানুষটা গরিব বাবা সেজে বসেছিল, সে লোকেদের তাবিজ, কবজ, আংটি বিলি করে বেড়াতো। যে লোকের দুঃখ দূর করার কথা দাবি করত সে, তার অ্যাকাউন্টেই 106 কোটি টাকা। যে নিজেকে সাধাসিধে আর ঈশ্বরের দূত বলে জাহির করত, তার কাছে 106 কোটি টাকা এলো কিভাবে? প্রশ্ন ওঠা স্বাভাবিক। একজন পীর বাবার কাছে কোন পথে এত টাকা এলো? আর এমন কোন তাবিজ বা আংটি আছে যা বিক্রি করে 106 কোটি টাকা পাওয়া যায়? উত্তরটা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। কারণ এটা কোনো সাধারণ রোজগার ছিল না। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল, যার উদ্দেশ্য ছিল ভারতে ধর্মান্তকরণের নোংরা খেলা। অবাক করার মতন বিষয় হলো, এটিএস এর এই তদন্তে এটা সামনে আসে যে ছাঙ্গুর বাবার একটা সংগঠিত র্যাকেট ছিল, যেটা জাতি আর ধর্মের ভিত্তিতে লোকেদের টার্গেট করত। এই র্যাকেট ধর্মান্তকরণের জন্য রীতিমতো রেড চার্ট বানিয়েছিল। যদি সে উচ্চ বর্ণের কোনো ব্যক্তি ধর্মান্তরিত করে, তাহলে 12 লক্ষ টাকা মিলবে। অনগ্রসর শ্রেণীর ব্যক্তিকে ধর্মান্তরিত করলে 10 লক্ষ টাকা মিলবে। দলিত ব্যক্তিকে ধর্মান্তরিত করলে 8 লক্ষ টাকা মিলবে। আর মেয়েদের জন্য, বিশেষ করে যদি কোনো শিখ মেয়েকে ইসলামে আনা যায়, তাহলে তার রেট 15 লক্ষ টাকা। অবাক হচ্ছেন, তাই না? এটা কোনো ধর্মীয় প্রচার ছিল না, এটা ছিল খোলা বাজার। সেই বাজার যেখানে ধর্ম বিক্রি হচ্ছিল। আর মানুষ শুধু টাকার লোভে নয়, ব্রেন ওয়াশ এবং অনেক সময় ভয়ের কারণেও ছাঙ্গুর বাবার জালে ফাঁসছিল। এই নেটওয়ার্ক শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তদন্তে জানা যায় যে বাবার 40টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কোটি কোটি টাকা এসেছিল। অর্থাৎ একটা পুরো আন্তর্জাতিক র্যাকেট ছিল, যার উদ্দেশ্য ছিল ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোকে দুর্বল করা। এই ছাঙ্গুর বাবা 40 বারেরও বেশি মধ্যপ্রাচ্যে গিয়েছিল এবং সেখান থেকে ফান্ডিং আসছিল। আর ভারতে ধর্মান্তরণের নক্কারজনক খেলা চলছিল। এই গল্প নিছক তাবিজ বিক্রির মতন বুজরুকির ঘটনা ছিল না। এটা ভারতে বসবাস করেও এমন এক কারিশমাটিক যুদ্ধ ছিল, যা ভারতের আস্থা এবং তার পরিচয় ভাঙার জন্য লড়া হচ্ছিল। এই ষড়যন্ত্রের একটা হাড় হিম করা উদাহরণ হলো মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারের গল্প। নবীন রোহরা আর তার স্ত্রী নিতু রোহরা, তারা এই ছাঙ্গুরের চক্করে পড়ে যায়। ছাঙ্গুর তাদের মিষ্টি কথা, চমৎকার উপস্থাপনা আর নকল কারসাজি দিয়ে প্রথমে বিশ্বাস কেড়ে নেয়।
এবং তারপর তাদের ব্রেন ওয়াশ করে। আর একদিন সে তাদের মুম্বাই থেকে বলরামপুরে ডেকে পাঠায়, উত্তরপ্রদেশের বলরামপুর, যেখানে পৌঁছতেই তাদের পরিচয় মুছে দেওয়া হয়। নবীন এখানে এসে জামালউদ্দিন হয়ে যায়, নিতু হয়ে যায় নাসরিন, আর তাদের ছোট্ট মেয়ের নামও বদলে সাভিয়া রাখা হয়। এটা শুধু ধর্ম বদলানোর বিষয় ছিল না, এটা পুরো পরিবারের পরিচয়, তাদের সংস্কৃতি, ইতিহাস মুছে ফেলার খেলা ছিল। তাদের নাম, তাদের চিন্তা, তাদের জীবন সবকিছুই সে বদলে দিয়েছিল। এখন তো একটা প্রশ্ন সকলকেই ভাবিয়ে তুলবে, তা হলো সে পীর বাবার পোশাক কেন পরেছিল। তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই দেশে পীরের মাজার আর দরগা হলো সেই জায়গা যেখানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজনই নিজেদের আস্থা নিয়ে যায়। দুই সম্প্রদায়ের মানুষজনই মানত করে, চাদর চড়ায়। নানা সমস্যায় জর্জরিত মানুষ প্রায়শই নিজেদের সমস্যার সমাধান খুঁজতে যায় এই সমস্ত ধর্মস্থানে। আর সমস্যা যখন বেড়ে যায় তখন ধূর্ত লোকেরা ভাবাবেগের সুযোগ নেয়, আর এই ছাঙ্গুরও ঠিক তাই করেছিল। মানুষের ভাবাবেগের সুযোগ নিয়েছিল, নিজেকে চমৎকারী বলে প্রচার করেছিল। পীরের আদব কায়দা নিয়ে সে লোকেদের কাছে যেত, বিশ্বাস অর্জন করত। বিশ্বাস অর্জন হলেই সে শুরু করত আসল খেলা। ধীরে ধীরে সে বিশ্বাসীদের চিন্তা ভাবনা বদলাতে শুরু করত। পীরের এই পোশাকটা ছিল শুধু একটা মুখোশ। আসল উদ্দেশ্য ছিল সামাজিক কাঠামোকে ভেঙে ফেলা আর ধর্মান্তকরণ চালিয়ে যাওয়া। এই ছাঙ্গুর বলরামপুরের দরগার পাশে একটা জমি কেনে এবং সেখানে একটা অসাধারণ বাড়ি বানায়। জমিতে একটা ইমারত তৈরি হয়। প্রথমে সে বলে যে এই জায়গায় হাসপাতাল হবে, কিন্তু হঠাৎই পরিকল্পনা বদলে ফেলে সে। সেখানে কলেজ তৈরির কথা ভাবছিল ছাঙ্গুর। কেন? কারণ হাসপাতালে অসুস্থ লোক আসে, কিন্তু কলেজে আসে যুবকরা, কাঁচা মাথার ছাত্ররা, যাদের সহজেই প্রভাবিত করা যায়। ছাঙ্গুর পরিকল্পনাও ছিল তাই। পড়াশোনার নামে ছাত্রদের লোভ দেখানো হবে, ছাড় দেওয়া হবে, সুবিধে দেওয়া হবে, আর তারপর তাদের চিন্তা ভাবনাকে নিজের মতাদর্শতে গড়ে তোলা হবে। যদি এই মডেল সফল হয়ে যেত তাহলে মধ্যপ্রাচ্য থেকে আরো ফান্ডিং আসতো, আরো একটা নতুন প্রজন্ম ধর্মান্তরণের জন্য তৈরি হতো। এদের মগজ ধোলাই করে তাদের কয়েকজনকে হয়তো তারই মতো ছাঙ্গুরে প্রভুদের আদলে রূপান্তর করে দিত। এই ষড়যন্ত্র শুধু বলরামপুর পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ছাঙ্গুর আর তার সহযোগী নিতু যে নাসরিন হয়ে গিয়েছিল এবং নবীন যে জামালউদ্দিন হয়ে গিয়েছিল, এরা সবাই মিলে একটা বড় নেটওয়ার্ক তৈরি করেছিল। এই নেটওয়ার্কের পরিধি মুম্বাই, লোনাভালা আর পুনে পর্যন্ত ছড়িয়েছিল। তারা মাভাল তহসিলে 16 কোটি টাকার জমি কেনে এবং লোনাভালায় একটা ফার্ম হাউস বানায়। আজবি বুটিক, আজবি চ্যারিটেবল ট্রাস্ট আর আজবি এন্টারপ্রাইজেসের মতন কোম্পানি খোলে। এই কোম্পানিগুলোর নামে 8টা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, যাতে মধ্যপ্রাচ্য থেকে কোটি কোটি টাকার ফান্ডিং আসতো। এই টাকায় জমি কেনা, কলেজ বানানো আর ধর্মান্তরণের খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছিল। ছাঙ্গুর কোনো সাধারণ ভণ্ডপীঠ ছিল না, সে একটা সংগঠিত অপরাধ নেটওয়ার্কের মাস্টার মাইন্ডের কাজ করছিল। এই ধরনের র্যাকেট শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। নাইজেরিয়া, মালি, রুয়ান্ডার মতন আফ্রিকান দেশে এমন অনেক ছাঙ্গুর আছে যারা তাবিজ, কবজ, আংটি দিয়ে চমৎকারের নামে লোকেদের ফাঁদে ফেলে। সেখানে গরিবদের লোভ দেখানো হয়, তাদের পরিচয় আর ধর্ম বদলে দেওয়া হয়, আর এই সব কিছুর জন্য নির্দিষ্ট ফান্ডিং আসে। তফাৎ শুধু এটাই যে ভারতে এখনো এই ধরনের র্যাকেটের ওপর কড়া নজর রাখা হচ্ছে। ছাঙ্গুরের গল্প আমাদের কাছে একটা শিক্ষা। এই লোকেরা আপনার সমস্যার সমাধান নয়, বরং আপনার আস্থা আর পরিচয়ের সওদাগর। প্রত্যেক তাবিজের পেছনে একটা চাল থাকে, প্রত্যেক চমৎকারের পেছনে একটা ষড়যন্ত্র থাকে। এরা কোনো জাদুকর বা চমৎকারী নয়, বরং ভারতের সামাজিক একতা ভাঙার এজেন্ট। প্রশ্ন আজ এটা নয় যে তার কাছে 106 কোটি টাকা এলো কোথা থেকে। প্রশ্ন হলো, যদি এই র্যাকেট ধরা না পড়তো তাহলে এর শিকার কে হতো? হয়তো আপনি বা আপনার কোনো কাছের মানুষ। তাই পরের বার যখন আপনি নিজের দুঃখ নিয়ে কোনো ব্যক্তির ওপর অন্ধ বিশ্বাস করবেন আর ভাববেন যে কোনো চমৎকারে আপনার সমস্যা দূর হয়ে যাবে,
আপনার দারিদ্র্য দূর হয়ে যাবে, তাহলে ভাববেন যে এর পেছনে তার উদ্দেশ্য কি। কারণ আজকাল আস্থার সুযোগ নেওয়া লোকের অভাব নেই। আপনার আস্থার সুযোগ নিয়ে হয়তো তারা কোনো সংগঠিত অপরাধের মাধ্যমে এমন কোনো চাল চালছে যা আপনার সঙ্গে সঙ্গে এই দেশকেও দুর্বল করে দেবে। আমাদের এই গল্প বলার উদ্দেশ্য ছিল আপনাদের সতর্ক করা, বাকিটা আপনারা বিচক্ষণ। আপনারাই একবার চিন্তা করে দেখবেন। এই সতর্ক বার্তা আরও ছড়িয়ে দিতে চাইলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন